বোরের তত্ত্বের সাহায্যে হাইড্রোজেন সদৃশ্য পরমাণুর কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তি তার রাশিমালা নির্ণয় করতে হয়। হাইড্রোজেন সদৃশ্য বলতে যাদের ইলেকট্রন কাঠামো হাইড্রোজেনের মতো, সাধারণ হাইড্রোজেনের মতো, অর্থাৎ বাইরের কক্ষে একটি মাত্র ইলেকট্রন থাকবে, যেমন সাধারণ হাইড্রোজেন বা তার আইসোটোপ ডয়টেরিয়াম, বা এইগুলো যেমন হিলিয়াম প্লাস আয়ন। হিলিয়ামের ক্ষেত্রে দুটো ইলেকট্রন থাকে বাইরের কক্ষে, তার মধ্যে যদি একটি অনুপস্থিত থাকে অর্থাৎ হিলিয়াম প্লাস আয়ন হয়ে যায়, তাহলে তার ক্ষেত্রেও সেটাকেও বলা হবে হাইড্রোজেন সদৃশ্য পরমাণু। একইভাবে লিথিয়াম প্লাস প্লাস আয়ন, এটাকেও বলা হবে হাইড্রোজেন সদৃশ্য পরমাণু, কারণ লিথিয়ামের মোট 3টে ইলেকট্রন থাকে। সেই 3টের মধ্যে যদি দুটো অনুপস্থিত থাকে তাহলে সেটা লিথিয়াম প্লাস প্লাস আয়ন তৈরি হয়। সেই লিথিয়াম প্লাস প্লাস আয়নও কিন্তু হাইড্রোজেন সদৃশ্য পরমাণু। এদের ক্ষেত্রে ইলেকট্রনের কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তির রাশিমালা নির্ণয় করতে হবে। ধরা যাক একটি এম ভরের ইলেকট্রন একটি নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক ধরলাম জেড, এবং ইলেকট্রনিক আধান অর্থাৎ ইলেকট্রনের আধান বা প্রোটনের আধানের যে মান সেটাকে যদি আমরা ই দিয়ে লিখি, এর মান হয় 1.6 × 10⁻⁹ কুলম। তো যাই হোক, তাহলে নিউক্লিয়াসটার আধান হয়ে যাবে জেডি। ধরে নিলাম এই জেডি নিউক্লিয়াসের চারিদিকে একটি ইলেকট্রন এম ভরের ইলেকট্রন, সেটা ভি বেগে ঘুরছে, ভি এন বেগে ঘুরছে। অর্থাৎ ধরে নিলাম আমরা এই ইলেকট্রনটি যেন এন-তম কক্ষপথে আছে, এবং কক্ষপথের ব্যাসার্ধ ধরলাম আর এন। ইলেকট্রনটির উপর নিউক্লিয়াসের একটি স্থিরতারিতিক বল কাজ করবে, অর্থাৎ এদের দুজনের মধ্যে ইলেকট্রনটি ভেতর দিকে অর্থাৎ নিউক্লিয়াসের দিকে একটি বল অনুভব করবে, সেই বলটা হলো স্থিরতারিতিক বল। এবং বাইরের দিকে অর্থাৎ ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে একটি বল কাজ করবে, সেই বলটা হচ্ছে অপকেন্দ্র বল। এই ইলেকট্রন এবং নিউক্লিয়াস এদের মধ্যে আরেকটা বল কাজ করবে, সেটা হলো মহাকর্ষ বল। কিন্তু এই মহাকর্ষ বল এদের স্থিরতারিতিক বলের তুলনায় একেবারেই নগণ্য, সেই জন্য মহাকর্ষ বল এখানে ধরার আর দরকার নেই। সুতরাং ভিতরের দিকে স্থিরতারিতিক বল, তাহলে ভিতরের দিকে স্থিরতারিতিক বল এবং ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে অপকেন্দ্র বল, এরা দুজন সমান হলে তবেই এটা সাম্যাবস্থায় স্থির দ্রুতিতে ঘুরতে পারবে। সুতরাং স্থিরতারিতিক বলের ফর্মুলা হলো 1/4πε0 আধান দুটির মান, অর্থাৎ নিউক্লিয়াসের আধান জেড ই এবং ইলেকট্রনের আধান ই। এখানে আমরা মানটাই নিলাম, কারণ ইলেকট্রনের আধান মাইনাস ই, মাইনাস অর্থে এই যে আকর্ষণ বল বোঝাতে মাইনাস, অর্থাৎ ভিতরের দিক বোঝাতে শুধু ঋণাত্মক চিহ্ন। এখানে আমরা মাইনাসটা বাদ দিয়ে শুধু মড ভ্যালুটা নিয়ে ক্যালকুলেশন করি। তো জেড ই ইন্টু ই বাই দূরত্বের স্কোয়ার, অর্থাৎ এদের দূরত্ব হলো এদের ব্যাসার্ধের সমান। সুতরাং আধান দুটির গুণফল বাই দূরত্বের স্কোয়ার, এটা হলো স্থিরতারিতিক আকর্ষণ বল। এই বলটা অপকেন্দ্র বল হয় আমরা জানি এম ভি স্কোয়ার বাই আর। সুতরাং এখানে এম ভি এন স্কোয়ার বাই আর এন, এম ভি স্কোয়ার বাই আর এন। এখান থেকে আমরা লিখতে পারি আর এন এবং আর এন স্কোয়ার, একটা আর এন থাকবে, এই আর এনটা এদিকে তুলে দিলাম, এম ভি এন স্কোয়ার আর এন সমান এদিকে হবে জেড ই স্কোয়ার বাই 4πε0। এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে ইলেকট্রনের শক্তি নির্ণয় করা, কিন্তু সেই শক্তি নির্ণয় করতে গেলে প্রথমে আমাকে বার করতে হবে এই ভিএন অর্থাৎ বেগের রাশিমালা এবং আর এন অর্থাৎ ব্যাসার্ধের রাশিমালা। এবং ভিএন এর রাশিমালা যখন নির্ণয় করব সেখানে যেন আর এন না থাকে, বা আর এন যখন নির্ণয় করব সেখানে যেন ভিএন না থাকে। এই একটা ইকুয়েশন আমরা পেলাম। এরপর বোরের তথ্য থেকে আমরা আর একটা ইকুয়েশন লিখব। বোরের তথ্য থেকে আমরা কি পাই না, এম ভিএন আর এন, অর্থাৎ এমভিএন এটা হলো তার রৈখিক ভরবেগ, এবং তার সঙ্গে আর এন গুণ অর্থাৎ দূরত্ব, যাকে কেন্দ্র করে ঘুরছে সেখান থেকে দূরত্ব, এই দুটো গুণ করে আমরা যেটা পাই এম ভিএন আর এন, এটা হলো কৌণিক ভরবেগ, ইলেকট্রনটির কৌণিক ভরবেগ। এই কৌণিক ভরবেগ বোরের তথ্য অনুযায়ী এন h/2π, অর্থাৎ h/2π এর সরল গুণিতক হবে। n = 1 2 অর্থাৎ কক্ষপথের সংখ্যা। আচ্ছা, এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম, 2 নম্বর ইকুয়েশন। এখন ক্যালকুলেশনের সুবিধার জন্য এটাকে আমরা বর্গ করে আর একটা ইকুয়েশন তৈরি করে রাখি, এম স্কোয়ার ভিএন স্কোয়ার আর এন স্কোয়ার সমান n² h² বাই 4π²।
পাই স্কোয়ার, এটা 3 নম্বর। জাস্ট 2 নম্বর ইকুয়েশনটাকে স্কোয়ার করে রাখা হলো। এরপর আমরা প্রথমে ভি এর নির্ণয় করব। ভি এর নির্ণয় করতে গিয়ে দেখতে পাচ্ছি 1 আর 2 ইকুয়েশনে এখানে আছে এম ভি এন স্কোয়ার আর এন, আর এখানে এম ভি এন আর এন। সুতরাং 1/2 করলে শুধুমাত্র LHS এ ভি এন থাকবে। সুতরাং আমরা করব 1/2, তাহলে পাবো বাঁদিকে ভি এন সমান জেড স্কোয়ার বাই 4πε0, এটা হলো 1 নম্বর, আর বাই 2, সুতরাং NH বাই 2π, NH বাই 2π নিচে, অর্থাৎ নিচে NH উপরে 2π, এটা আসবে, পাইটা কাটবে কেটে জেড স্কোয়ার বাই একটা 2n ε0h, এটাকে 4 নম্বর। সুতরাং আমরা বেগের রাশিমালাটা পেলাম। দেখতে পাচ্ছি বেগের রাশিমালা Vn প্রপোর্শনাল টু 1/n, অর্থাৎ কক্ষপথের সংখ্যার ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। এরপর Rn বার করতে গিয়ে আমরা 3 আর 1 ইকুয়েশন, অর্থাৎ 3 নম্বর ইকুয়েশন এবং 1 নম্বর ইকুয়েশন ব্যবহার করে আমরা Rnটা বার করব। এদিকে আছে এম স্কোয়ার ভি এন স্কোয়ার আর এন স্কোয়ার, এখানে আছে এম ভি এন স্কোয়ার আর এন। সুতরাং 3/1 করলে পাবো, বাঁদিকে আসবে এম ইন্টু আর এন সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4π স্কোয়ার, এটা হলো আমার 3 নম্বর ইকুয়েশন। এরপর জেড স্কোয়ার উপরে 4πε0 সমান ε0 এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই জেড স্কোয়ার। এখানে 4 কাটবে এবং একটা পাই কাটবে, সুতরাং ε0 এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই জেড স্কোয়ার, এটাকে আমরা, আচ্ছা, অতএব আর এন সমান, এখানে এমটাকে নিচে নামাতে হবে, সুতরাং ε0 এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই এম ইন্টু পাই জেড স্কোয়ার, এটা হলো 5 নম্বর। এবং এই 5 নম্বর ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি Rn প্রপোর্শনাল টু এন স্কোয়ার, অর্থাৎ কক্ষপথের সংখ্যার বর্গের সমানুপাতিক ব্যাসার্ধটা। এরপর এই Rn এবং ভিএন থেকে, ভিএন এর রাশিমালা থেকে আমরা গতিশক্তি ও স্থিতিশক্তির রাশিমালা প্রথমে নির্ণয় করব। গতিশক্তি, অতএব গতিশক্তি, এটাকে লিখলাম ই কে, কাইনেটিক এনার্জি, এর ফর্মুলা হচ্ছে 12m v স্কোয়ার, সুতরাং 12m vn তার স্কোয়ার। আচ্ছা, 12m vn স্কোয়ার m/2 এই vn এর স্কোয়ার, অর্থাৎ এই যে 4 নম্বর ইকুয়েশন আমরা vn পেয়েছি তার স্কোয়ার করলে আসবে জেড স্কোয়ার e⁴ বাই 4n স্কোয়ার ε0 স্কোয়ার এইচ স্কোয়ার সমান m জেড স্কোয়ার e⁴ বাই 8 ε0 স্কোয়ার এইচ স্কোয়ার এন স্কোয়ার। এবং গতিশক্তিটাও দেখতে পাচ্ছি, গতিশক্তিটাও এন স্কোয়ারের ব্যস্তানুপাতিক। আচ্ছা, স্থিতিশক্তি, এরপর আমরা স্থিতিশক্তি বার করি। স্থিতিশক্তি সেটাকে লিখলাম ইপি, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি, ইপি। স্থিতিশক্তির ফর্মুলা, দুটি আধান তারা Rn দূরত্বে আছে, তাহলে তাদের স্থিতিশক্তির ফর্মুলা হবে 1/4πε0 কনস্ট্যান্ট, এবং দুজনের আধান Q1 Q2, অর্থাৎ জেডি প্রোটনের আধান বা নিউক্লিয়াসের আধান ইন্টু -E, অর্থাৎ ইলেকট্রনের আধান। এখানে যেহেতু আকর্ষণ বলের ফিল্ডে আছে, তাহলে তাদের স্থিতিশক্তিটা মাইনাস হবে, সুতরাং এখানে আমাকে ইলেকট্রনের আধান মাইনাস কনসিডার করতে হবে। তাহলে Q1 Q2 মানে আধান দুটির গুণফল বাই তাদের মধ্যে দূরত্ব, সুতরাং মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0। এবং আমাদের 5 নম্বর ইকুয়েশনে যে Rn ভ্যালু আছে, সেই Rn ভ্যালুটা এখানে নিচে বসিয়ে দিলাম, ε0
এন স্কোয়ার এইচ স্কোয়ার, উপরে এম পাই জেড স্কোয়ার সমান মাইনাস এম, এখানে পাই একটা কাটবে, আচ্ছা এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই পাইটা কাটলে এম জেড 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 স্কোয়ার স্কোয়ার ই টু দি পাওয়ার 4, আর নিচে আসবে একটা 4 এপসাইলন জিরো, দুটো আছে এপসাইলন জিরো স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার সমান, আচ্ছা দেখতে পাচ্ছি এখানে গতিশক্তি এবং স্থিতিশক্তির রাশিমালায় এই যে 8 1-এর 8 এবং এখানে মাইনাস 1-এর 4, এই দুটো ছাড়া বাকি জিনিসটা, বাকি রাশিমালাটা কিন্তু একই। সুতরাং আমরা এটাকে এইভাবে লিখতে পারি মাইনাস 2 ইন্টু এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন জিরো স্কোয়ার এইচ স্কোয়ার এন স্কোয়ার। এখন এইটা হচ্ছে পুরোটাই ই কে গতিশক্তি, সুতরাং মাইনাস 2 ই কে, অর্থাৎ ইপি আর ই কে এদের মধ্যে সম্পর্ক ইপি সমান মাইনাস 2 ই কে, অর্থাৎ গতিশক্তি যা হবে তার দ্বিগুণ ঋণাত্মক হবে আমার স্থিতিশক্তি। এবার আমরা মোট শক্তির রাশিমালাটা নির্ণয় করব। মোট শক্তি গতিশক্তি আর স্থিতিশক্তির সমষ্টি। অতএব এনতম কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের মোট শক্তি তাহলে ই এন দিয়ে লেখা হলো, ই এন এনতম কক্ষপথের শক্তি গতিশক্তি প্লাস স্থিতিশক্তি সমান এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন জিরো স্কোয়ার এইচ স্কোয়ার এন স্কোয়ার মাইনাস এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 4 আছে এপসাইলন জিরো স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার বা এইচ স্কোয়ার এন স্কোয়ার। তো দেখতে পাচ্ছি এইটা দ্বিগুণ এইটা এবং ঋণাত্মক, সুতরাং অর্থাৎ 1-এর 8 আর এখানে মাইনাস 1-এর 4, বাকি রাশি একই, সুতরাং এই ক্যালকুলেশনটা করে আসবে আমার মাইনাস 1-এর 8। সুতরাং মোট শক্তি হয়ে যাবে এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন জিরো স্কোয়ার এইচ স্কোয়ার এন স্কোয়ার, এটা হলো আমার ই এন। অতএব ই এন এর রাশিমালা এখানেও তাই, ই এন 1 বাই প্রপোর্শনাল টু 1 বাই এন স্কোয়ার, অতএব এন এর বর্গের ব্যস্তানুপাতিক, কক্ষপথের সংখ্যার বর্গের ব্যস্তানুপাতিক। এখন এই যে রাশিমালাটা এলো এম জেড স্কোয়ার টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন জিরো স্কোয়ার এইচ স্কোয়ার এন স্কোয়ার, এটা আবার পুরোপুরি গতিশক্তির সঙ্গে সমান, শুধু আজ সামনে একটা মাইনাস আছে, সুতরাং আমরা লিখতে পারি ই এন মোট শক্তিটা হলো মাইনাস ই কে, অর্থাৎ গতিশক্তি যা হবে তার ঋণাত্মকটাই হবে মোট শক্তির রাশিমালা। এখন গতিশক্তি, মোট শক্তি এবং স্থিতিশক্তি এদেরকে যদি আমরা একসঙ্গে লিখি তাহলে ই এন আসবে মাইনাস ই কে, আবার সেটাই হবে ইপি বাই 2, অর্থাৎ গতিশক্তি যা হবে তার দ্বিগুণ ঋণাত্মক হবে স্থিতিশক্তি এবং তার সমান ঋণাত্মক হবে গতিশক্তি। তাহলে এইগুলোর মধ্যে আমার গতিশক্তি ই কে এটা হলো ধনাত্মক, ই কে এটা হলো ধনাত্মক রাশি এবং ই এন এটা ঋণাত্মক রাশি এবং ইপি এটাও আমার ঋণাত্মক রাশি। সুতরাং মোট শক্তির রাশিমালা হলো এইটা, অর্থাৎ মোট শক্তি তার রাশিমালাটা এলো ই এন ইকালস টু মাইনাস এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন জিরো স্কোয়ার এইচ স্কোয়ার এন স্কোয়ার। আচ্ছা হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয় দেখা যাক। হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা জেড ইকালস টু, সাধারণ হাইড্রোজেনের ক্ষেত্রে জেড ইকালস টু 1 বসাবো, অর্থাৎ সাধারণ হাইড্রোজেনের নিউক্লিয়াসে একটি মাত্র প্রোটন থাকে। এবার হাইড্রোজেনের যদি আমরা প্রথম কক্ষপথে শক্তিটা দেখি তাহলে আমাদেরকে এন ইকালস টু 1 বসাতে হবে, অর্থাৎ প্রথম কক্ষপথের জন্য এন ইকালস টু 1। আমরা জানি এই ভ্যালুগুলো, অর্থাৎ এম ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। আচ্ছা
9.1 10⁻³ kg, ই ইলেকট্রনিক আধান 1.6, ইলেকট্রনিক আধানের মান 19 কুলম্ব। এটা প্রোটনের ক্ষেত্রে প্লাস আর ইলেকট্রনের ক্ষেত্রে মাইনাস হয়। আচ্ছা, ε0 ফ্রি স্পেস পারমিটিভিটি, শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা, এটা হয় 8.854 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে একক। এবং এইচ প্লাঙ্কস কনস্ট্যান্ট 6.625 বা সংক্ষেপে 6.63 লিখলাম ইন্টু 10⁻34, এটা জুল সেকেন্ড। তাহলে E1 অর্থাৎ এন এর জায়গায় 1 বসিয়ে এই সমস্ত ভ্যালুগুলো বসিয়ে এই এক্সপ্রেশনে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে E1 মাইনাস 13.6 13.6 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ প্রথম এই শক্তিটা প্রথম কক্ষপথে হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম কক্ষপথে ইলেকট্রনটার শক্তি মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট হয়। অতএব ইএন মানে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা লিখতে পারি ইএন মাইনাস 13.6 বাই এন স্কোয়ার, মানে অন্যান্য কক্ষপথে এত ইলেকট্রন ভোল্ট। এটা হাইড্রোজেনের ক্ষেত্রে। আবার আরএন এর ফর্মুলা আমরা পেয়েছি আরএন সমান ε0 স্কোয়ার এইচ স্কোয়ার এন স্কোয়ার বাই এম আই জেড ই স্কোয়ার। এই ভ্যালুগুলো যদি এই এক্সপ্রেশনে বসানো যায় তাহলে আমরা, এবং এন এর জায়গায় যদি 1 বসি তাহলে আমরা পাই যে R1 অর্থাৎ প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, হাইড্রোজেন ক্ষেত্রে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, এই মানটা আসে 0.53 ইন্টু 10⁻10 মিটার অর্থাৎ 0.53 অ্যাংস্ট্রম। এই যে R1 সমান 0.53 অ্যাংস্ট্রম, এটাকে বলা হয় ফার্স্ট বোর রেডিয়াস বা প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ। প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ। এরপর বোরের তথ্য থেকে আমরা আরো জানতে পারি যে ইলেকট্রনটি যখন কোনো উচ্চ কক্ষপথ থেকে কোনোভাবে যদি ইলেকট্রনটি উচ্চ কক্ষপথে পৌঁছায় এবং তখন উচ্চ কক্ষপথ থেকে যখন আবার নিম্ন কক্ষপথে বা নিম্ন শক্তি স্তরে জাম্প করে বা সংক্রমিত হয়, তখন সে তরঙ্গ বিকিরণ করে এবং সেই তরঙ্গের শক্তি যে শক্তি স্তর দুটির মধ্যে জাম্প করে, যে শক্তি স্তর থেকে যে শক্তি স্তরে জাম্প করে বা সংক্রমিত হয় তাদের শক্তির বিয়োগফলের সমান হয়। অর্থাৎ ধরে নিলাম এখানে একটা নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন শক্তি স্তরগুলোকে আমরা সাধারণত এইভাবে আঁকা হলো, যেখানে প্রথম শক্তি স্তর n=1, যেটাকে আমার কে শক্তি স্তর বলা হয়, এটা প্রথম n=1, এটাকে লেখা হয় কে সেল। n=2 kl, n=3 m, kl m n, এইভাবে শক্তি স্তরগুলোকে লেখা। তো ইলেকট্রনটি যখন কোনো হায়ার শক্তি স্তরে উঠে যায় তখন সেখান থেকে আবার সে গ্রাউন্ড স্টেটে বা নিম্ন শক্তি স্তরে জাম্প করতে পারে। তো নিম্ন শক্তি স্তরে একেবারে এখান থেকে এখানে আসতে পারে বা ধাপে ধাপে আসতে পারে, এখান থেকে এখানে, তারপর এখান থেকে এখানে। তো যাই হোক না কেন, যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রনটি সংক্রমিত হবে তখন সে একটা তরঙ্গ বিকিরণ করবে। সেই তরঙ্গটা, এই তরঙ্গের শক্তিটা হবে যে শক্তি স্তর দুটো থেকে সংক্রমিত হচ্ছে তাদের বিয়োগফলের সমান। তো আমরা প্রথমে ধরে নিই যেন এনআই শক্তি স্তর থেকে এনএফ এই শক্তি স্তরে জাম্প করলো, অর্থাৎ এনআই হলো উচ্চ শক্তি স্তর এবং এনএফ হলো নিম্ন শক্তি স্তর। আই ফর ইনিশিয়াল, এফ ফর ফাইনাল। এনআইটা অবশ্যই এনএফ এর থেকে বড় হবে। তাহলে আমরা শক্তির যে রাশিমালা পেয়েছি সেখান থেকে ইএনআই আর ইএনএফটা আগে বার করি। ইএনআই এটা হবে মাইনাস m(e⁴), আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে লিখছি z=1 বসিয়ে 8 ε0 স্কোয়ার এইচ স্কোয়ার, আর নিচে আছে 1/n স্কোয়ার, এখানে n এর জায়গায় এনআই বসানো হলো। একইভাবে ইএনএফ ফাইনাল সমান মাইনাস m(e⁴)/8 ε0 স্কোয়ার এইচ স্কোয়ার, এবং এখানে n এর জায়গায় nf তার স্কোয়ার। সুতরাং এদের শক্তিস্তর, এই শক্তিস্তর দুটির মধ্যে যে পার্থক্য সেটাকে আমরা ডেল্টা ই দিয়ে লিখছি। ডেল্টা ই সমান উচ্চ শক্তি স্তর এনআই
মাইনাস নিম্ন শক্তি স্তর NF সমান, যেহেতু এই শক্তিগুলোর সামনে একটা মাইনাস আছে এবং এখানে একটা মাইনাস, সুতরাং এই NF এর ভ্যালুটা আগে আসবে প্লাস হয়ে, তাহলে m e⁴ বাই 8 এপসাইলন 0 স্কোয়ার H স্কোয়ার। কনস্ট্যান্ট পার্টটা কমন নিলাম, মানে একই পার্টটা কমন নিলাম, এখানে আসবে 1/NF স্কোয়ার মাইনাস 1/NI তার স্কোয়ার। আচ্ছা, এখন এই যে শক্তিটা ডেল্টা ই, এইটাই হবে আমার যে তরঙ্গটা বিকিরিত হবে তার শক্তি। তার কম্পাঙ্ক যদি নিউ হয় বা তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, তাহলে আমরা প্লাঙ্কের সূত্র থেকে আমরা জানতে পারি যে এই ডেল্টা ইটা তরঙ্গের কম্পাঙ্ক নিউ হলে এটা হবে এইচ নিউ এর সঙ্গে সমান, যেখানে এইচটা হলো প্লাঙ্কস কনস্ট্যান্ট বা এইচ সি বাই ল্যামডা, যেহেতু সি মানে কম্পাঙ্ক সমান বেগ সি বাই তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তাহলে আমরা এই শক্তি, এইটাই সমান, এই শক্তিটা লিখে দিই m e⁴ বাই 8 এপসাইলন 0 স্কোয়ার H স্কোয়ার ব্র্যাকেটে 1/NF স্কোয়ার মাইনাস 1/NI তার স্কোয়ার, বা একেবারে 1/ল্যামডা সমান এই এইচসিটাকে এখানে নিচে নামিয়ে দেওয়া হলো, এইচসিটাকে নিচে নামিয়ে দেওয়া হলো, তাহলে আসবে m e⁴ 8 এপসাইলন 0 স্কোয়ার H স্কোয়ার আছে আর একটা কিউ এবং একটা সি বাই 1/NF স্কোয়ার মাইনাস 1/NI তার স্কোয়ার, বা 1/ল্যামডা সমান R ইন্টু 1/NF তার স্কোয়ার বাই 1/NI তার স্কোয়ার। সুতরাং যে তরঙ্গটা বিকিরিত হবে তার তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা আমরা এই রাশিমালা থেকে নির্ণয় করতে পারি, যেখানে R সমান, আমরা লিখেছি R সমান m e⁴ বাই 8 এপসাইলন 0 স্কোয়ার H এর কিউ সি। এইটা এর মান আসে 1.0973, আরো কয়েকটা সংখ্যা আছে, ইন্টু 10⁷ মিটার ইনভার্স। এটাকে বলা হয় রিডবার্গ ধ্রুবক। এখন যদি আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে এরকম ধরি যে NF অর্থাৎ যে কক্ষপথে ইলেকট্রনটি আসছে সেটা NF = 1, অর্থাৎ 1 নম্বর কক্ষপথে আসবে কোথা থেকে, উচ্চ শক্তি স্তর, মানে NI = 2 বা 3 বা 4, অর্থাৎ উচ্চ শক্তি স্তর। সেখান থেকে যদি আসে তাহলে যে তরঙ্গগুলো বেরিয়ে আসে তাদের কম্পাঙ্ক, তাদের তরঙ্গদৈর্ঘ্য অতিবেগুনি রশ্মি অঞ্চলে সীমাবদ্ধ থাকে। তো এই সমস্ত রেখাগুলিকে, এই সমস্ত তরঙ্গগুলিকে একত্রে আমরা বলি যে এরা লাইম্যান শ্রেণীর অন্তর্গত, অর্থাৎ এরা যে শ্রেণীটা গঠন করে সেটা হলো লাইম্যান বা লাইম্যান শ্রেণীর অন্তর্গত। এই রশ্মিগুলো থাকে, এরা অতিবেগুনি রশ্মি অঞ্চলে পড়ে। অতিবেগুনি রশ্মি যদি NF = 2 হয়, অর্থাৎ NI হবে 3, 4 ইত্যাদি, অর্থাৎ 3 নম্বর, 4 নম্বর বা আরো উচ্চ কক্ষপথ থেকে যদি 2 নম্বর কক্ষপথে জাম্প করে, তাহলে রশ্মিগুলি দৃশ্যমান অঞ্চলে থাকে। তাদের যে তরঙ্গদৈর্ঘ্য হয় সেগুলো দৃশ্যমান অঞ্চলের মধ্যে পড়ে। দৃশ্যমান রশ্মি, তো এইগুলোকে বলা হয় বামার শ্রেণীর অন্তর্গত। যে সমস্ত তরঙ্গগুলি পাওয়া যায় তাদেরকে একত্রে বামার শ্রেণীর তরঙ্গ বলা হয়, বামার শ্রেণী। এরপরে যদি NF = 3 হয়, তাহলে NI হবে অবশ্যই 4, 5 বা তারপর। তার মানে 4 নম্বর, 5 নম্বর ইত্যাদি উচ্চ কক্ষপথ থেকে যদি 3 নম্বর কক্ষপথে আসে, তাহলে সেই শ্রেণীটিকে, অর্থাৎ সেই তরঙ্গগুলি যে শ্রেণীর অন্তর্গত সেই শ্রেণীটিকে বলা হয় প্যাশন শ্রেণী।
এবং এই রশ্মিগুলি অবলোহিত ইনফ্রারেড রিজিনে থাকে। অবলোহিত এই রশ্মিগুলি হয় অবলোহিত রশ্মি। এরপর NF ইকুয়ালস টু 4 হলে NI হবে তার উচ্চ কক্ষপথ অর্থাৎ পঞ্চম, ষষ্ঠ ইত্যাদি। সেক্ষেত্রে এটাকে বলা হয় ব্র্যাকেট শ্রেণী। বা NF ইকুয়ালস টু 5 হলে সেটা হবে ফান্ড। তবে ব্র্যাকেট ফান্ড এদের ইন্টেন্সিটি বা প্রাবল্য এদের তুলনায় অনেক কম হয়।